দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ মেট্রো সেম বিজনেস রিপোর্টে। এক দশকের মধ্যে সর্বোচ্চ পতনের শিকার হলো ঢাকা শেয়ার বাজার। একদিনে সূচক কমল 6.5%, নেমে গেছে 4,000-এ। দেশে করোনা আক্রান্ত রোগী পাবার খবরে মাস্ক ও স্যানিটাইজার পণ্যের অগ্নিমূল্য নজরদারি করার নির্দেশ আদালতের। করোনার প্রভাবে একে একে বাতিল হচ্ছে রাজধানীতে আয়োজনের তালিকায় থাকা বড় বড় শিল্প প্রদর্শনী, ব্যবসায় প্রভাব পড়ার শঙ্কা। এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। 2010-এর পর বড় আকারের দরপতন দেখল ঢাকা শেয়ার বাজার। একদিনেই সূচক পড়ে গেছে প্রায় 6.5%। সার্বিক সূচক DAX 279 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 4008-এ। লেনদেন হয়েছে 499 কোটি টাকার। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে মাত্র 2টির, কমেছে 352টির, আর অপরিবর্তিত ছিল 1টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্টের। গতকালকে করোনা ভাইরাস আউটব্রেকের নিউজটা আসার পর আজকে আমরা মার্কেটে একটা বড় ধরনের রিয়াকশন দেখতে পাই। অলমোস্ট 280 পয়েন্ট লুজ করে DAX আজকে ক্লোজ করে 4008 পয়েন্টে, এবং DACS লুজ করে 70 পয়েন্টস, এবং DS30ও লুজ করে 78 পয়েন্টস। আজকে সারাদিনে টাকার লেনদেন ছিল অলমোস্ট 500 কোটি টাকা। তার মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয় ফার্মা সেক্টরে, which was almost 21% of the total turnover, and second highest লেনদেন হয় ইঞ্জিনিয়ারিং সেক্টর, which was about 13% of the total turnover. বছর শুরু থেকে দেখলে আজকে পর্যন্ত আমাদের মার্কেটের রিটার্নস ইজ অলরেডি -10% রিটার্নস, এবং সব সেক্টর জুড়ে আজকে রিটার্নস হ্যাভ রেঞ্জ ফ্রম -5% টু -9%-এর মধ্যে। গুরুত্বপূর্ণ সেক্টরগুলোর মধ্যে সবচেয়ে বেশি লুজ করে টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড NBFI, রেঞ্জিং রিটার্নস ফ্রম -7% to -8%. টেলকো, ফুড অ্যান্ড অ্যালাইড অ্যান্ড ফার্মা সেক্টরস দেয় -5.7 থেকে -6% রিটার্নসের মধ্যে। ফুয়েল অ্যান্ড পাওয়ার দেয় -5.5% রিটার্নস, অ্যান্ড ব্যাংক দেয় -5.3% রিটার্নস। কিন্তু এক দশকের মধ্যে পুঁজিবাজারে এমন পতন কেন হলো, কি বলছেন বিশেষজ্ঞরা, তাই শুনবো এবার। আমাদের মার্কেট অলরেডি একটা নাজুক অবস্থাতে ছিল। লাস্ট বেশ কিছুদিন ধরে আমরা দেখছি যে মার্কেটে কারেকশন হচ্ছে, এবং শুধু বেশ কিছুদিন না, বেশ কয়েক বছর ধরেই মার্কেট একটা ডাউন ট্রেন্ডে আছে। তো এই ডাউন ট্রেন্ডে থাকার সময় যেটা হয় যে যখন একটা বিয়ারিশ ট্রেন্ডে থাকে, ইনভেস্টররা তখন সাইকোলজিক্যালি এমনিতে একটা উইক পজিশনে থাকে, আর তখন দেখা যায় কোনো ছোট খারাপ নিউজেও মার্কেটে একটা ওভার রিঅ্যাকশন হয়ে থাকে। আর এখন যে করোনার যে নিউজটা, এটা তো আসলে সারা পৃথিবী খুব সিরিয়াসলি দেখছে, তো এটাকে ছোট করে দেখারও স্কোপ নেই। তো ইনভেস্টররা এখানে আরও বেশি প্যানিক হবে, আমাদের দেশে এটা স্বাভাবিক, কারণ যেহেতু অলরেডি একটা বিয়ারিশ মার্কেটে ছিল। আমাদের গত বছরও মার্কেট যেখানে ডাউন ছিল 17%-এর উপরে, তো অলরেডি আমাদের মার্কেট অনেক বেশি আন্ডারভ্যালুড হয়ে আছে বলে আমি মনে করি। তো সেখানে এইভাবে সিভিয়ার কারেকশন হওয়াটা আমি খুব একটা যুক্তিসঙ্গত মনে করি না। আমি এটা মনে করি যে এটা একটা প্যানিকড সেল, এবং এই প্যানিক থেকেই সবার এই মানে যেটা হয়েছে যে আজকে 350টার মতো কোম্পানি ট্রেড হয়েছে, তার মধ্যে 200টার উপর কোম্পানি 7%-এর বেশি ডাউন ছিল, যেটা একটা ম্যাসিভ সেল অফ। সো আমি মনে করি এটা মেনলি প্যানিক থেকেই। অদক্ষতা, অসততা আর কারসাজি দেশের পুঁজিবাজারের সবচেয়ে বড় সমস্যা বলে মনে করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। এমন সমস্যা কাটিয়ে একটি কার্যকর ও শক্তিশালী পুঁজিবাজার গড়ে তুলতে আর্থিক বিশ্লেষকদের আরও দক্ষতা ও সততার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান এম খায়রুল হোসেন। সোমবার রাজধানীতে বাংলাদেশ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট সামিট 2020-এর উদ্বোধনী আয়োজনে এসব কথা বলা হয় দেশের অর্থনীতির সাথে তাল মিলিয়ে এগোতে পারছে না পুঁজিবাজার। যদিও গেল কয়েক বছরে পুঁজিবাজারের সুশাসন প্রতিষ্ঠায় বেশ কিছু কাঠামোগত সংস্কারের উদ্যোগ নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা BSEC। এখন সেসব সংস্কার বাস্তবায়নে এ খাতে দক্ষ মানব সম্পদের প্রয়োজন বলে উল্লেখ করা হয় অনুষ্ঠানে। Industry still remains overwhelming challenge of ethical standard, lack of ethical standard. And it is the challenge of the integrity, it is the challenge of the unethical practices, it is the challenge of the not ethical investment practices, it is the challenge of the corporate governance, and it is the challenge of the integrity as a whole. We need skilled manpower, services of the skilled manpower. But in this regard, I also want to mention that if we are getting the only skill, but they are lacking of ethical standard, then it will not serve our purpose. করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার খবরে হঠাৎ করেই ঢাকার বাজারে চাহিদা বেড়ে গেছে মাস্ক আর জীবাণু নিরোধকের। দিনের ব্যবধানে মাস্কের দাম বেড়ে গেছে প্রায় 4 গুণ, আর হ্যান্ড স্যানিটাইজার পাওয়া যাচ্ছে না খুচরা দোকানগুলোতে। যদিও উৎপাদকরা জানিয়েছেন কারখানায় পণ্যের ঘাটতি নেই, শিগগিরই এই সংকট কেটে যাবে। 20 টাকার মাস্ক 100 টাকা, 40-এরটা 150,
একদিনের ব্যবধানে 3 থেকে 5 গুণ বেড়ে গেছে মাস্কের দাম। এত দাম বাড়ার পরও বিক্রি বেড়েছে বহুগুণ। কারণ একটাই, আতঙ্ক। করোনা ভাইরাস আতঙ্কে রীতিমতো মাস্ক কেনার যুদ্ধে নেমেছে নগরবাসী। বিক্রেতার সাথে দরদামে পেরে না উঠে শেষমেশ বেশি দামেই কিনে নিচ্ছেন অনেকেই। কালকে এই মাস্কটা আমরা কিনছিল 20 টাকা 15 টাকা করে, আজকে এটার দাম হইতেছে 60 টাকা 70 টাকা। এখানে বেচতেছে 150, অন্য জায়গায় বেচতেছে 120, আবার কোনো জায়গায় পাওয়া যাইতেছে না। আমাদের দেশে যেভাবে নিম্ন আয়ের মানুষ গ্রামগঞ্জে শহরে যারা থাকে তাদের পক্ষে এই মাস্ক কিনে ইউজ করা পসিবল না। পাইকারি দোকানে মাল পাওয়া যায় না, পুরো বাজারে আগুনের মতো চলে। 13 টাকা পিস কিনে আনতাম, বিক্রি করতাম 20 টাকা, জাস্ট 25 টাকা। এখন ওটাই আমাদের কিনে আনা লাগতেছে 35 থেকে 40 টাকা। আমরা 10 টাকা বাড়াই বেচতেই হবে, না হলে তো আমাদের ব্যবসা হবে না। শুধু মাস্ক নয়, করোনার প্রাদুর্ভাব এড়াতে চিকিৎসকরা জীবাণু নিরোধক বা হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারেরও পরামর্শ দিয়েছেন। আর তাই রোববার ঢাকার করোনা ভাইরাস আতঙ্কের খবর বের হওয়ার পর থেকে জীবাণু নিরোধক সব ধরনের পণ্যের বিক্রি বেড়ে যায়, যার ফলে সোমবার আর রাজধানীর ফার্মেসিগুলোতে সেসব পণ্য পাওয়া যায়নি। যখন শুনছি যে 3 জন আক্রান্ত হয়েছে ইতিমধ্যেই, সাথে সাথে 10 মিনিটের ভিতরে সব শেষ হয়ে গেছে আর কি। এই আর কি। তারপরে আজকে তো অনেক আসতেছে লোক, ফেস মাস্ক, তারপরে হ্যান্ড স্যানিটাইজার, হেক্সিসল, এগুলো কিছু আমাদের কাছে নাই। কালকে রাত্রে আবার কিছু অর্ডার দিছি আমরা, এখনো মাল দেয় নাই কোম্পানি। কিছু মাল বলছে যে সাপ্লাই আছে, আর কোনোটা বলছে সাপ্লাই নাই। আমরা গত 2 দিন যাবত দেখতেছি আর একটা ইনক্রিজ ডিমান্ড আছে। তো ইনক্রিজ ডিমান্ড থাকলে সাধারণত আমরা উৎপাদনটা বাড়িয়ে দিই এবং সরবরাহটাকে যাতে সঠিক থাকে এবং মানুষ যেন বেশি দাম চার্জ না করতে পারে সেটা দিকে লক্ষ্য রাখি। আমরা আমাদের কন্টিনিউয়াসলি সাপ্লাই দিতে থাকব এবং আমরা এনশিওর করব যে প্রত্যেকের কাছে পাওয়া যায়। বর্তমানে দেশের বাজারে বেশ কয়েকটি প্রতিষ্ঠান জীবাণু নিরোধক তরল পণ্য ও মাস্ক তৈরি করছে। মুস্তফা তাহান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। এদিকে মাস্ক ও স্যানিটাইজার নিয়ে কেউ যেন অনৈতিক ব্যবসা না করতে পারে সেদিকে নজর রাখতে সরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। করোনা ভাইরাস প্রতিরোধে দেশে যথেষ্ট প্রস্তুতি নেই বলে মন্তব্য করে এ সংক্রান্ত 6 দফা নির্দেশনা দিয়েছেন আদালত। সোমবার করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয় বা সরকারের পক্ষ থেকে কী পদক্ষেপ নেওয়া হয়েছে সে সংক্রান্ত প্রতিবেদন আদালতে উপস্থাপন করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। এই প্রতিবেদন দেখে আদালত হতাশা প্রকাশ করেন। নির্দেশনা দেন বন্দরগুলোতে থার্মাল স্ক্যানার নিশ্চিত করার। বলেন, এরই মধ্যে দেশের বাজারে মাস্ক ও জীবাণু নিরোধকের স্বল্পতা দেখা দিয়েছে। এ ব্যাপারে এখনই ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয় আদালত থেকে। করোনা ভাইরাস নিয়ে আতঙ্ক সৃষ্টি হওয়ার পর থেকে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি পেয়েছে, মাস্কের দাম বৃদ্ধি পেয়েছে এবং সেই সব বিষয়ে কোর্ট নির্দেশ দিয়েছেন যেন মোবাইল কোর্ট নামিয়ে এই অসাধু ব্যবসায়ীদের কৃত্রিম সংকটে ব্যবস্থা গ্রহণ করা হয়। করোনা ভাইরাসের আতঙ্কে দেশে একের পর এক আন্তর্জাতিক প্রদর্শনী বাতিল হয়ে যাচ্ছে, যার নেতিবাচক প্রভাব ব্যবসা বাণিজ্যে পড়বে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। সেমস গ্লোবাল বিশ্বজুড়ে প্রদর্শনী আর মেলা আয়োজনকারী প্রতিষ্ঠান। বাংলাদেশে সেমস তাদের এই কার্যক্রম চালাচ্ছে গেল প্রায় 28 বছর ধরে। এ পর্যন্ত 1000-এর বেশি আন্তর্জাতিক প্রদর্শনী এদেশে আয়োজন করেছে তারা। সোমবার দুপুরে যখন প্রতিষ্ঠানটির কার্যালয়ে সেমস বাংলাদেশের প্রধান নির্বাহীর সাথে কথা হচ্ছিল, তখন তার থাকার কথা একটি সংবাদ সম্মেলনে নতুন একটি মেলার আয়োজন সম্পর্কে জানাতে, কিন্তু সেটি স্থগিত করতে বাধ্য হয়েছে সেমস পরিবর্তিত পরিস্থিতিতে। আমাদের বলা ছিল সামনে আমাদের একটা এক্সিবিশন নিয়ে কথা বলতে চেয়েছিলাম। তো গতকাল যখন আমরা দেখলাম যে সরকারি একটা অ্যানাউন্সমেন্ট, আমাদের ডিসিশন হচ্ছে আমরা একটু স্টাডি করতে চাই। আমরা আরও কয়েকটা দিন স্টাডি না করে আমরা শুরু করতে চাইনি দেখে আজকে এটা পোস্টপোন করেছি। শুধু মোটর, বাইক কিংবা অটোমোটিভ শোই নয়, করোনা ভাইরাসের জের ধরে তারিখ চূড়ান্ত হবার পরও এবছর এখন পর্যন্ত 3টি প্রদর্শনী স্থগিত করতে হয়েছে সেমসকে। এসব আয়োজনে কয়েক হাজার বিদেশি নাগরিকের যোগ দেবার কথা ছিল। আয়োজন বাতিল হওয়ায় অন্তত 40 কোটি টাকার ব্যবসা হারিয়েছে প্রতিষ্ঠানটি। ক্যালেন্ডারের হিসেব বলছে আগামী কয়েক মাসে ঢাকায় অন্তত 5টি প্রদর্শনীর আয়োজনের কথা ছিল সেমসের। আর্থিক ক্ষতি বলতে গেলে আমাদের চেয়ে আসলে আমি বলবো হোটেল, এয়ারলাইন্স অ্যান্ড আমাদের ট্যুর অপারেটররা বেশি ক্ষতিগ্রস্ত, কারণ তাদের কিন্তু একদম খালিই যাবে। আমাদের যদি আর্থিক ক্ষতি বলি, ভ্যালু অফ দ্য প্রজেক্ট হয়তো সব মিলে 30-40 কোটি টাকা, কিন্তু আমাদের আর্থিক ক্ষতি এই মুহূর্ত পর্যন্ত আপনি ধরবেন যে আমাদের ম্যানেজারিয়াল কস্ট, যে ম্যানেজমেন্ট কস্ট ছিল সেগুলো এবং কিছু পাবলিসিটি কস্ট, সে অ্যারাউন্ড 20%। সো এইটুকু ক্ষতি আসলে যে কোনো সময় হতে পারে, এটা মাথায় নিয়ে আমরা কাজ করি। কিন্তু আমি যেটুকু বুঝছি যে এটা যদি আর 1-2 মাস চলে ওয়ার্ল্ড মার্কেটেও, তাহলে আমাদের ইন্ডাস্ট্রিটা বড় একটা ক্ষতির সম্মুখীন হবে। শুধু এসব বেসরকারি প্রদর্শনী নয়, রাষ্ট্রীয়ভাবে আয়োজিত বড় আয়োজনগুলো কাটছাঁটের ঘোষণা এসেছে সরকারের পক্ষ থেকে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব এড়াতে। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।
নদীপথের বাণিজ্য বাড়াতে 470 কিলোমিটার নৌপথ খনন করবে বাংলাদেশ ও ভারত। এজন্য শিগগিরই একটি প্রোটোকল চুক্তি সই করবে দুই দেশ। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এর অনুমোদন দেওয়া হয়। দ্বিপাক্ষিক নৌ বাণিজ্য আরও গতিশীল ও কার্যকর করতে এই প্রোটোকল সই করা হবে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব জানান, এর আওতায় সিরাজগঞ্জ থেকে দইখাওয়া পর্যন্ত 175 কিলোমিটার এবং আশুগঞ্জ থেকে জাকিগঞ্জ পর্যন্ত 295 কিলোমিটার নৌপথ খনন ও রক্ষণাবেক্ষণ করা হবে। এজন্য যত খরচ হবে তার 80 ভাগ দেবে ভারত, 20 ভাগ খরচ করবে বাংলাদেশ। দুইটা জিনিস, একটা হলো বাংলাদেশ ও ভারতের মধ্যে নৌ বাণিজ্য বৃদ্ধি এবং 2 নম্বর হলো উভয় দেশের সম্মতিক্রমে বাংলাদেশের পানগাঁও এবং ভারতের ধুবড়িকে পোর্ট অফ কল হিসেবে নৌ রুটে অন্তর্ভুক্ত করা। আর বাংলাদেশ এবং ভারতের মধ্যে নৌ বাণিজ্য আরও গতিশীল এবং কার্যকর করার জন্য উভয় দেশের সম্মতিক্রমে নতুন কয়েকটি পোর্ট অফ কল ঘোষণা, সেগুলো পরে ডিফাইন করা হবে। ফরিদপুর ও রাজবাড়ীতে এবার পেঁয়াজের ফলন ভালো, দাম কমতে শুরু করায় ক্রেতাদের মনে স্বস্তি আসলেও কৃষকরা বলছে উৎপাদন খরচের তুলনায় বাজার মূল্য কম। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ফরিদপুরে এবার পেঁয়াজের আবাদ ভালো হয়েছে, আর কয়েকদিন পরই উঠবে নতুন পেঁয়াজ। তবে এরই মধ্যে বাজারে আগাম পেঁয়াজ আনতে শুরু করেছে কৃষকরা। এবার যে পরিমাণ জমিতে পেঁয়াজ আবাদ হয়েছে তা দিয়ে জেলার চাহিদা মিটিয়ে অন্যান্য এলাকাও সরবরাহ করা সম্ভব বলে মনে করেন কৃষকরা। তবে দাম পড়ে যাওয়ায় ও উৎপাদন খরচ বেশি হওয়ায় লোকসানের আশঙ্কা তাদের। বিঘা পড়তে 2 লাখ টাকা না বিক্রি করতে পারে তাহলে তো আমাদের লস। সরকার আমদানি করে তাহলে তো আমাদের কৃষিতে লস। বাজারে এখন আগাম হালি পেঁয়াজ ও মলিকাটা পেঁয়াজের সরবরাহ পর্যাপ্ত, তাই দাম নিয়ে স্বস্তি ফিরেছে ক্রেতাদের মনে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, চলতি মৌসুমে পেঁয়াজের আবাদ 40,000 হেক্টর ছাড়িয়েছে। উন্নত জাত উন্নত পদ্ধতিতে চাষ করার ফলে পার হেক্টর জমিতে উৎপাদন বৃদ্ধি পায়। সেই ক্ষেত্রে আমাদের প্রত্যাশা এবছর উৎপাদন অনেক বৃদ্ধি পাবে। এদিকে রাজবাড়ী সদর, বালিয়াকান্দি, গোয়ালন্দ, কালুখালী ও পাংশায় এবার পেঁয়াজের বাম্পার ফলন হয়েছে। বাজারে উঠতে শুরু করেছে নতুন হালি পেঁয়াজ। দাম কমায় স্বস্তি ফিরেছে সাধারণের মনে। তবে উৎপাদন খরচ বেশি ও দাম কম হওয়ায় ক্ষতির আশঙ্কা কৃষকদের। যে খরচ হয় 50 টাকার নিচে কেজি থাকলে আমাদের কোনো মতে আমাদের বাঁচার সম্ভাবনা থাকে না। 200 টাকা কেজি ছিল, খুবই মারাত্মক অবস্থা ছিল, কিন্তু এখন একটু কমে আছে, একটু মজা পাওয়া গেছে। কৃষি বিভাগ বলছে, বাজারে পেঁয়াজের বর্তমান দামে কৃষকরা লাভবানই হবেন। বাজারে কৃষক পর্যায়ে যে দাম আছে, এই দাম যদি থাকে তাহলে কৃষকরা কিন্তু লাভবান, বেশ লাভবান হবে। এবং আগামীতে যখন সকল কৃষক মার্কেটে পেঁয়াজ নিয়ে আসবে, তখন স্বাভাবিক কারণে দামটা একটু কমে যায়। এবছর রাজবাড়ীতে পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা ছিল 27,000 হেক্টর জমিতে, আর আবাদ হয়েছে 30,000 হেক্টরেরও বেশি জমিতে। মুজাহিদ সাকিব, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। জ্বালানি তেল নিয়ে ওপেক আর রাশিয়ার দ্বন্দ্ব নতুন মোড় নিয়েছে। উৎপাদন কমাতে কোনো চুক্তিতে পৌঁছাতে না পারায় বাজার দখলে তেলের দর কমিয়ে দিয়েছে সৌদি আরব, যার প্রভাবে সোমবার অপরিশোধিত জ্বালানি তেলের দরে 30 ভাগ পতন হয়েছে। ব্যারেল প্রতি দর নেমে এসেছে $31। আর তেলের এমন মূল্যযুদ্ধে বিশ্বজুড়ে পুঁজিবাজারে ধস নেমেছে। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। জ্বালানি তেলের দরপতন রেকর্ড ছুঁয়েছে বিশ্ববাজারে। সোমবার ব্যারেল প্রতি ব্রেন্ট ক্রুড 30 ভাগ কমে দর নেমে এসেছে $31, আর মার্কিন যুক্তরাষ্ট্রে এটি প্রায় 34 ভাগ কমে নেমে গেছে ব্যারেল প্রতি $27 কাছাকাছি। 1991 সালের পর যা একদিনে সর্বোচ্চ দরপতনের ঘটনা। জ্বালানি তেলের উৎপাদন কমানো নিয়ে সৌদি আরব আর রাশিয়ার দ্বন্দ্ব এখন মূল্যযুদ্ধে রূপ নিয়েছে। রাশিয়ার উৎপাদন কমাতে রাজি না হওয়ায় সৌদি আরব ছাড়ে তেল বিক্রির ঘোষণা দেয়, যা বাজারে পতনকে ত্বরান্বিত করেছে, বাড়িয়ে দেয় উৎপাদনও। আরামকো তেলের দাম 20 বছরের মধ্যে সবচেয়ে বেশি কমায়। প্রতিষ্ঠানটি এশিয়ার এপ্রিলের চালানের জন্য ক্রুড তেলের দাম কমিয়েছে ব্যারেল প্রতি $4 থেকে $6, আর যুক্তরাষ্ট্রের জন্য কমানো হয়েছে $7। So the crude prices crashed because Saudi Arabia said they will continue to produce because they need money, and they are not able to reach on an agreement. So the crude prices are coming down, and there is an impact on demand of crude because of various factors. Because people are not traveling, people are not traveling globally, so the demand of petrol, crude has come down slowly. জ্বালানি তেলের দরপতনের প্রভাবে বড় আকারে ধসের শিকার হয়েছে শেয়ার বাজার।
সোমবার টোকিওর নিক্কেই পড়ে গেছে 5.1 বাজার শেষ হয়েছে 14 মাসের মধ্যে সর্বোচ্চ পতন দিয়ে প্যানিক সেলের শিকার হয়েছে হংকংয়ের হ্যাংসেং। অর্থনৈতিক মন্দায় থাকা দেশটির শেয়ার বাজার সূচক হারিয়েছে 4 বেশি। আর এ পতনকে বিশ্বজুড়ে পুঁজিবাজার সুনামির সাথে তুলনা করেছেন বাজার বিশ্লেষকরা। We are witnessing is a once in a decade stock market crash like 1987, 1997, 2008 financial tsunami, and now 2020 the coronavirus epidemic which caused the stock market to crash. বড় দরপতন হয়েছে যুক্তরাজ্যের শেয়ার বাজারেও, সূচক পড়েছে 8 বেশি। বাদ যায়নি জার্মানি, ইতালির বাজারও। আর চালুর প্রথম 15 মিনিটেই পতনের ধাক্কায় লেনদেন স্থগিত হয়ে যায় মার্কিন পুঁজিবাজারে। মন্দার সংখ্যায় S&P 500 পতন হয় 7 যা 2 দশকে প্রথম। বিশ্লেষকরা বলছেন করোনা ভাইরাসের প্রভাবে বিশ্ব অর্থনীতিতে যে টালমাটাল পরিস্থিতি তৈরি হয়েছে এটি তারই প্রতিফলন। রাতারাতি এই অর্থনৈতিক সংকট কাটবে না বলেও শঙ্কা জানিয়েছেন তারা। We will have a big market correction of at least 20% globally. So buckle your seatbelt and hang tight because it will be a rough ride. It will be a roller coaster ride. পুঁজিবাজারের এমন দরপতনের ধাক্কা সামলাতে স্বর্ণের দর এক লাফে $1,700 ছুঁয়েছে, যদিও তা পরে $1,677 নেমে আসে। বিশ্লেষকরা বলছেন পরিস্থিতি এমন থাকলে স্বর্ণের দর অচিরেই রেকর্ড $1,800 ছুঁয়ে ফেলবে। মোহাম্মদ তৌহিদ, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।